অনির্বাণের অগ্নিবাণে আজকে আবার ইন্ডি জোট নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এর আগেও কয়েকদিন আগেই ইন্ডি জোট নিয়ে কথা বলেছিলাম, আর যখন কথা বলছিলাম তখন এটাও বলেছিলাম যে ইন্ডি জোট এমন একটা পরিস্থিতিতে রয়েছে যে এই জোটের ভবিষ্যৎ আদৌ কি আছে সে আমাদের জানা নেই, কিন্তু তাহলেও পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে বিকজ অফ অল নেগেটিভ রিজনস। আগের দিনে এই কথাটা বলেছিলাম যে সমস্ত রকম নেতিবাচক কারণে এই ইন্ডি জোট বারবার শিরোনামে উঠে আসছে, এবং আরও একবার ইন্ডি জোটকে নিয়ে আমাদের সন্ধেবেলা বিতর্ক সভা বসাতে হচ্ছে। কারণ একটা জোট, যে জোটের শরিক দলেরা এখনও অফিসিয়ালি ঘোষণা করেননি যে তারা পরস্পরের সঙ্গে জোটে নেই বা জোট ভেঙে গিয়েছে, আসন সমঝোতা নেই ঘোষণা করে দিয়েছেন, কিন্তু জোটটা আর নেই, জোটটা ভেঙে গিয়েছে এমনটা এখনো বলেননি। সেই জন্যই আলোচনাটা করতে হচ্ছে। আর সেই জন্যই প্রশ্ন উঠছে যে এই জোটটা আদৌ কী ধরনের জোট। তার কারণ একটা দল, এই রাজ্যে ইন্ডি জোটের সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্ট যে দল তৃণমূল কংগ্রেস, সেই দলের ছোট বড় মেজো সেজো রাঙা ফুল নানা স্তরের নেতারা এই রাজ্যে কংগ্রেসের শীর্ষ নেতা, সর্বোচ্চ নেতা তথা লোকসভায়ও কংগ্রেসের সর্বোচ্চ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, লাগাতার। এবং সেই আক্রমণের ভাষার কোনো ঠিক ঠিকানা নেই। যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, যে ধরনের শব্দ চয়ন করা হচ্ছে, সেসব শব্দ সৌজন্যের ধার ধারে না। একের পর এক তৃণমূল নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাংঘাতিক তীব্র আক্রমণাত্মক ভাষায় রোজ আক্রমণ করতে শুরু করেছে। একটা ফ্ল্যাট গেট বোধহয় বন্ধ ছিল কিছুদিন আগে পর্যন্ত, মানে বন্যার জল আটকে রাখার জন্য কোনো একটা গেট কিছুদিন আগে পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেসকে কোনো রাগ ঢাক না করে বেশ তীব্র ভাষায় আক্রমণটা করে দিলেন, তারপর থেকেই ওই গেটটা বোধহয় খুলে গেল। তৃণমূলের সর্বস্তরে একটা বার্তা বোধহয় অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে গেল যে এবার কংগ্রেসকে এবং অধীর রঞ্জন চৌধুরীকে যা খুশি বলে যে খুশি যখন খুশি আক্রমণ করতে পারে। রাহুল গান্ধী এই রাজ্যে একটা যাত্রা নিয়ে ঢুকেছেন, সেই যাত্রা ছেড়ে মাঝপথে তিনি আবার দিল্লি ফিরেও যাচ্ছেন, আবার আসছেন, এরকম নানা কাণ্ড হচ্ছে। কংগ্রেস অভিযোগ করছে যে সেই যাত্রায়, রাহুল গান্ধীর সেই যাত্রায় কোনো রকম সহযোগিতা এই রাজ্যের শাসক দল করছে না। শুধু শাসক দল নয়, এই রাজ্যের প্রশাসনও কোনো রকম সহযোগিতা করছে না। কিন্তু শুধুমাত্র সহযোগিতা না করা বা অসহযোগিতার মধ্যে বিষয়টা আর সীমাবদ্ধ থাকছে না। এখন এই রাজ্যের শাসক দল আর কংগ্রেসের সঙ্গে অসহযোগিতার পর্যায়ে নেই, কংগ্রেসকে সরাসরি আক্রমণের পর্যায়ে রয়েছে। এবং সেই আক্রমণটা কবে থেকে এরকম তীব্রভাবে শুরু হলো? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন, এ রাজ্যে কোথাও কোনো সমঝোতা হওয়ার নেই বলে দিলেন, এবং বলে দিলেন যে জাতীয় স্তরেও কোনো সমঝোতা থাকবে কিনা, কোনো জোট থাকবে কিনা সেটা ভোটের পরে তিনি ঠিক করবেন। তারপর থেকেই রাজ্য জুড়ে যেদিন যেখানে যেভাবে সুযোগ পাচ্ছেন তৃণমূলের নেতারা অধীর রঞ্জন চৌধুরীর নামে যা খুশি তাই বলে যাচ্ছে। এরপরেও কংগ্রেস কি অবস্থান নেবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। একটু আগে মানে আমরা দেখাবো আজকের এই বিতর্কে যে কংগ্রেস তৃণমূলের এই আক্রমণের মুখে পড়ে কি বলছে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও বলতে চাইছেন যে এইরকম কথোপকথন বা এইরকম কথা চালাচালি শরিকদের মধ্যে অনেক সময় হতে পারে, ওটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই রাজ্য জোট রাজনীতির সঙ্গে কিন্তু নতুন পরিচিত হচ্ছে না। এই রাজ্যে 34 বছর ধরে একটা জোট সরকার চলেছে, বামফ্রন্ট সরকার, সেই সরকারের নাম ছিল। সেখানেও জোট শরিকদের মধ্যে গণ্ডগোল হতো। সিপিএম আর আরএসপির মধ্যে কী ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে হয়েছে আমরা দেখেছি। কিন্তু তারপরেও নেতৃত্ব কোথাও যেন সংযমী থাকতেন। পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করার আগে নেতৃত্ব কোথাও যেন একটা সংযম দেখাতেন। হয়তো বামফ্রন্টের মিটিংয়ে বন্ধ দরজার পিছনে নিজেদের মধ্যে তীব্র বাদানুবাদ বা বচসা হতো, কিন্তু প্রকাশ্যে যখন মন্তব্য করতেন তখন নেতৃত্বের মুখে এই ধরনের ভাষা পরস্পরের প্রতি শোনা যেত না। আর যেত না বলেই ওই জোটটা বোধহয় 34 বছর সরকার চালিয়েছিল এবং জোটটা এখনও স্থায়ী আছে। কংগ্রেস আর তৃণমূল এই রাজ্যে নিজেদের মধ্যে যে পর্যায়ে নিয়ে গিয়েছে বাদানুবাদ, বচসা এবং গালিগালাজকে,
তাতে ইন্ডি নামে কোনো জোট আদৌ আছে কিনা এটা এবার খুব স্পষ্ট করে কংগ্রেসকে, তৃণমূলকে বা বামেদের জিজ্ঞাসা করার সময় হয়েছে। আমরা এই নিয়ে বিতর্কে আসবো, তবে তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার, জারি করা দরকার। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে? বিজেপির হবে না তৃণমূলের হবে? অনুপ্রেরণা ছিল পুরোদস্তু। নেতৃত্বের দেখানো পথেই হেঁটেছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। শুধু এক ধাপ এগিয়ে সংযোজন হয়েছে কুকথা। ইন্ডিয়া জোট তৈরি হলো, আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। এক বন্ধু বাড়ি যারা বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা আমাদের সন্দেহ হয়। পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না? ইডিকে আমি ইডিয়েট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে, সেটা বললেও হয়, আমি সরে আসবো। জোট মঞ্চ এখন বহুদূর, শুরু শরিকে শরিকে ঘোর দ্বন্দ্ব। আসন সমঝোতা হবে না, অথচ জোট থাকবে। দিল্লিতে এক মঞ্চের পাশাপাশি বাংলায় ঢুকলেই পাল্টা স্লোগান প্ল্যাকার্ড তৈরি। এহেন কাঁঠালের আমসত্বের স্বাদ কি হতে পারে আলবাত টের পাচ্ছেন বাংলার জনসাধারণ। কংগ্রেস তৃণমূলের এরকম বন্ধুত্ব দেখে অনেকেই বলছেন এদের আর শত্রুর দরকার কই, শরিকি বিবাদেই তো নৌকা ডুবি। শতচ্ছিন্ন এই জোট নিয়ে লোকসভায় লড়াই বিজেপির বিরুদ্ধে। নিজেদের সঙ্গীকেই যারা ভরসা করে না, তাদের ভরসা করবেন মানুষ। রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন আজকের প্রতিবেদন, কিভাবে অধীর রঞ্জন চৌধুরীকে আব্দুর রহিম বক্সী বলে একজন তৃণমূলের বিধায়ক, মালদা জেলায় তিনি এই মুহূর্তে তৃণমূলের সর্বেসর্বা। গোটা রাজ্যে এই আব্দুর রহিম বক্সীর নাম কে কতটা জানেন আমি জানি না। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে তৃণমূলের এমন অনেক নেতা অনেক জেলায় এরকম সর্বেসর্বা হয়ে উঠেছেন, যাদেরকে আসলে রাজ্যবাসী চেনেন না, নিজের জেলার লোকও সবাই চেনেন কিনা আমি জানি না। কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং দলের জেলা সভাপতি বা দলের প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে গোটা পুলিশ প্রশাসনের মেশিনারিটাকে কাজে লাগিয়ে এরা খুব প্রভাবশালী হয়ে ওঠেন। নিজেদেরকে কি ভাবেন আমি জানি না, সে বিষয়ে মন্তব্যও করতে চাই না। কিন্তু এই আব্দুর রহিম বক্সী মন্তব্য করছেন কার সম্পর্কে? অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে। ইনি মাঝে মধ্যেই নানা রকম মন্তব্য করে সামনে আসেন, প্রকাশ্যে আসেন, বিতর্কে আসেন, শিরোনামে আসেন। শুভেন্দু অধিকারীকেও কদিন আগে নানা রকম ভাষায় আক্রমণ করেছেন। ঠিক আছে, করতে পারেন, শুভেন্দু অধিকারী তার বিরোধী শিবিরে রয়েছে, শুভেন্দু অধিকারী তার শিবিরে নন, সেখানে এই আক্রমণ মেনে নেওয়া যায়। তৃণমূলের ছোট বড়, মেজো সেজো, রাঙা ফুল, নানা স্তরের নেতা বিজেপির নেতাদের আক্রমণ করবেন, অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা, যে কংগ্রেসের সঙ্গে হাত ধরে বিজেপি বিরোধী ইন্ডি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে সামিল রয়েছে তৃণমূল, সেই তৃণমূলের এই স্তরের নেতারাও অধীর রঞ্জন চৌধুরীকে যখন তখন যা খুশি বলে আক্রমণ করে চলে যাবেন, দালাল কোটানকোট বলবেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে। এবং সেটা দিনের পর দিন কংগ্রেস মেনেও নেবে। কেন নেবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কংগ্রেস কি আদৌ মেনে নিচ্ছে? অধীর রঞ্জন চৌধুরী নিজে কি মেনে নিচ্ছেন, নাকি মেনে নেওয়ার বাধ্যবাধকতাটা দিল্লিতে বসে থাকা কোনো পরিবারের রয়েছে, আর সেই বাধ্যবাধকতাটা বাংলার কংগ্রেস কর্মীদের উপরেও চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? সেই প্রশ্নটা পশ্চিমবঙ্গের মানুষ করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আজকে আমাদের অগ্নিবাণ আমরা দেখে নেব। আজকে আমাদের অগ্নিবাণ, শরিকি বিরোধ তুমুল, ইন্ডি জোট পাবে কুল। যে পর্যায়ে গিয়েছে, আমি যে জন্য বারবার বলছিলাম, এই রাজ্যের মানুষ জোট রাজনীতিটা কিন্তু নতুন দেখছে না। 34 বছর ধরে একটা জোট এই রাজ্যে ক্ষমতায় ছিল, ক্ষমতা থেকে যাওয়ার পরেও সেই জোটটা এখনো রয়েছে। ফলে এই রাজ্যের মানুষকে কোনো এক শোভনদেব চট্টোপাধ্যায়
বা কংগ্রেসের কোনো কেন্দ্রীয় নেতা বুঝিয়ে দেবেন জোটের মধ্যে ওরম হয়েই থাকে, এটা কিন্তু সবাই সবসময় যে মানবেন এমন নয়। তাই এই প্রশ্নটা উঠছে যে শরিকি বিরোধ তুমুল, ইন্ডি জোট পাবে কুল। যে ধরনের মন্তব্য পরস্পরের বিরুদ্ধে পরস্পর এরা করে চলেছেন, তাতে আদৌ কোনো জোট রয়েছে কিনা, আর জোট যদি আদৌ না থেকে থাকে তাহলে সেটা সরাসরি ঘোষণা করার মতো ধক কেন এই দলগুলো দেখাতে পারছে না, তাই নিয়েই আজকে বিতর্ক শুরু করব। আমার সঙ্গে যারা রয়েছেন একে একে আলাপ করিয়ে দিই। একেবারে আমার বাঁদিকে শেষ প্রান্তে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্কর বাবু তৃণমূলপন্থী, এই রাজ্যের শাসক দলের তিনি সমর্থক। রয়েছেন অশোক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র। রয়েছেন আজিজুল বিশ্বাস, অধ্যাপক আজিজুল বিশ্বাস, তিনি বামপন্থী সমর্থক, বামপন্থার প্রতি এখনও পর্যন্ত একনিষ্ঠ। আমার ডান দিকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র, এবং তার পাশে রয়েছেন অঙ্কন দত্ত, তিনিও বিজেপি মুখপাত্র। প্রথমে আমি প্রশ্ন করতে চাইব অশোক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। অশোকবাবু, যেভাবে আমি বাকিদের কাছেও আসবো, কিন্তু যেহেতু অধীর রঞ্জন চৌধুরীকে যেভাবে তৃণমূল আক্রমণ করছে সেইটাই আজকে মূল ইস্যু, এবং তার সামনে দাঁড়িয়েই আমরা এই কথাটা জানতে চাইছি যে জোট কি আদৌ কুল পাবে, এই রাজ্যে কি কোনো জোট আছে? সেই জন্য অধীর রঞ্জন চৌধুরীর দল থেকে যেহেতু আপনি উপস্থিত রয়েছেন, আপনার কাছে প্রথম প্রশ্নটা করছি যে এই লাগাতার আক্রমণ, এবং সেটা যে কোনো নেতা, যে কোনো স্তরের নেতা যেভাবে অধীর চৌধুরীকে করছেন, এইটা কি অধীর রঞ্জন চৌধুরীর প্রাপ্য বা কংগ্রেসের প্রাপ্য? দেখুন, প্রথম কথাটা হচ্ছে তৃণমূল অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করবে, সেটাই তো স্বাভাবিক। তৃণমূলের অন্যায়, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাংলার কংগ্রেস কর্মীরা প্রাণপণ লড়াই করছেন। তাই তৃণমূলের আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর প্রতি আসবে, তৃণমূলের আক্রমণ রাহুল গান্ধীর প্রতি আসবে। আমরা দেখেছি সরকারি ভালুকাতে সেচ বাংলো, রাহুল গান্ধী দুপুরবেলা খাবেন, সেই খাওয়ারের বিশ্রামের জায়গাটুকু সরকারি বাংলোতে বুক করার জন্য আবেদন করেছিলাম, কোনো কারণ না দেখিয়ে সে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। দুপুরের খাবারটুকু খেতে দেওয়া হচ্ছে না রাহুল গান্ধীকে। মণিপুরে বিজেপি বাধা দিচ্ছে, আসামে হিমন্ত বিশ্ব শর্মা বাধা দিচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, দুপুরের খাবার খেতে দিচ্ছে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা অত্যন্ত কদর্য ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করলেন। মানে আমি এই কথাটা প্রথমেই বলছিলাম, শুভেন্দুর কথা আমি এই কথাটা প্রথমেই বলছিলাম, না আমি এই কথাটাই আপনাকে প্রথমে বলছিলাম, আপনি শুনেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, অথবা আপনি তখন ঢোকেন। আমি এই কথাটাই বলছি, আমি আপনার কথাকে কমপ্লিমেন্ট করছি, একটু শোনা প্র্যাকটিস করুন। আমি বলতে চাইছিলাম শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা বা মণিপুরের সরকার, এটা তো বিজেপির সরকার, আপনাদের সঙ্গে নেই, আপনাদের বিরোধী পক্ষ, আপনাদের বাধা দেবে এটা স্বাভাবিক, কিন্তু তৃণমূল তো জোট সঙ্গী, সেই তৃণমূল কেন বাধা দিচ্ছে, সেই তৃণমূল কেন এইভাবে আক্রমণ করছে? এই কথাটা আপনার কথার প্রথমেই আমি একটা ভুল ভাঙি। আপনি বলছেন না এই রাজ্যে জোট কোথায়, আপনার চোখে পড়লো না? রাহুল গান্ধী শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করলেন, আর দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক জীবেশবাবু গিয়ে তাকে পুষ্পস্তবক দিলেন। তৃণমূলের সঙ্গে জোট নেই? শুনুন বলতে দিন না, আপনার মনে হলো না? মানে সিপিআইএম কে রাজনৈতিক দল বলে মনে হয় না? বামপন্থীদের মনে হয় না? ইন্ডিয়া ব্লকে নেই বলে আপনার মনে হয়? আছে ইন্ডিয়া ব্লকে। শুনুন, আমরা অনেক আগেই বলেছি, বারবার করে বলেছি, দিল্লি যাওয়ার ট্রেনে অনেকেই ওঠেন, কিন্তু শেষ অবধি দিল্লি গিয়ে পৌঁছতে পারেন না। কিন্তু আপনি যেখানে আমাকে থামালেন, আবার বলছি, আজকে মহান শহীদ দিবস, গান্ধী একটা আদর্শের নাম, সেই আদর্শের বিরুদ্ধে ওই অসভ্য বর্বরচিত যে মন্তব্য শুভেন্দু করেছেন, তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই কথাটাকে আপনারা বললেই কেন এড়িয়ে গেলে আমাকে থামাতে গেলেন? আপনারা কি আন্ডা জোটের প্রবক্তা হয়ে গেলেন? আপনারা কি আন্ডা জোটের দালালি করছেন রিপাবলিকে বসে? আপনার কি কথাটা বলা হয়েছে তো আটকাইনি দ্বিতীয়বার? শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনি যা বলতে চেয়েছেন বলেছেন, এবার বলুন আব্দুর রহিম বক্সি যা বলছেন, অভিষেক ব্যানার্জি যা বলছেন, শোভনদেব চ্যাটার্জি যা বলছেন, তৃণমূলের মেজো সেজো সব যা বলছেন, সেটা সম্পর্কে বলুন। আমরা তো বারবার বলছি। কি বলছেন? আমরা তো এইটাই তো বললাম, আপনি কি শোনেননি কথাটা? তৃণমূলের অন্যায়, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের অবিচার অত্যাচারের বিরুদ্ধে এ রাজ্যে কংগ্রেস খুব প্রকৃত তৃণমূল বিরোধী হিসাবে লড়াই করছে, বিজেপির মতো ছদ্ম নয়। জোট আছে, মানে তৃণমূলের স্ক্র্যাপড মালগুলো যারা বিজেপিতে গিয়ে আজকে রাজ্যের বিরোধী দলনেতা অমুক তমুক নেতা হয়েছে, তাদের মতন তো আমাদের ব্যাকগ্রাউন্ড নয়। তৃণমূলের সঙ্গে জোট থাকবে, এত ব্যাকগ্রাউন্ড তো নয়। কংগ্রেস জোটে থাকবে,
কোন জোটে থাকবে? তৃণমূলের সঙ্গে ইন্ডি জোট। ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়া, আপনার ইন্ডি বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। ইন্ডিয়া বললে তো মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে অ্যালায়েন্সটা বলবেন কি করে? তাহলে কি এটা তো এ ফর অ্যালায়েন্স। আপনি যদি ইন্ডি বলেন, আমি রিপাবলিকের প্রবক্তা। আপনি যদি ইন্ডি বলেন তাহলে আপনার কথার কোনো উত্তর আমি দেব না। আরে বাবা, ইন্ডিয়া অ্যালায়েন্স বলবেন কি করে? অদ্ভুত কথা, টেকনিক্যালি ভুল বলছেন। আন্ডা জোট, টেকনিক্যালি ভুল বলছেন। আমি রিপাবলিকের রিপাবলিক। আপনি জানেন তো আপনি কোন স্টুডিওতে বসে আছেন? কি হয়েছে, বের করে দেবেন? রিপাবলিকের স্টুডিও। আরে বাবা, যে স্টুডিওতে বসে আছেন সেই স্টুডিওর নামটা জানেন না? যে স্টুডিওতে বসে আছেন তার নামটা জানেন না? হ্যাঁ, তাহলে কি হয়েছে? কি হয়েছে বলুন? আপনি জানেন না? আপনি আন্ডা জোটের আপনি যেখানে বসে আছেন সেখানকার নাম জানেন না? আন্ডা জোটের প্রবক্তা আপনি কি যেখানে বসে আছেন? যা বলুন না। না না, কেন আমি আন্ডা জোটের প্রবক্তা হব? আন্ডা জোটটাই বা কি সেটাও আমার জানা তাহলে নেই। ইন্ডিটাই বাকি। ইন্ডি হচ্ছে INDI, ইন্ডি। হ্যাঁ, INDIA। তারপরে অ্যালায়েন্স, এ ফর অ্যালায়েন্স। জোট যদি বলতে হয় তাহলে অ্যালায়েন্স বলবো কি করে? অ্যালায়েন্স জোট বলে হয়? আপনি ভাষাতত্ত্ব, আপনি তো ভাষাতত্ত্ব জানেন বলে জানি। এটাও আন্ডা, আন্ডা, আন্ডা। আন্ডা কি করে হবে? ইন্ডিয়া জোট তো কেউ বলে না। আপনি যদি বলেন জোট তাহলে আপনাকে বলতে হবে এনডি জোট। না না, বলুন। আপনি যদি বলেন জোট তাহলে বলতে হবে এনডি জোট। এনডিএ জোট বলে কিছু হয় না। আপনি ভাষাটাও ঠিক করে পড়েননি। আচ্ছা, কংগ্রেসটা পড়েননি, ভাষাও পড়েননি, ঠিক আছে। আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো, কারণ অশোক বাবুর কাছে জবাব নেই। অশোক বাবুকে যখন একটা প্রশ্ন করছি তখন অশোক বাবু ঘুরে ফিরে অন্য প্রশ্নে চলে যাচ্ছেন, কারণ ওনার কাছে কোনোদিনই জবাব থাকে না। কি করে থাকবে? কারণ বাধ্যবাধকতা একটা পরিবার যদি মাথার উপর চাপিয়ে দেয় দিল্লি থেকে বসে, এই রাজ্যে যে দলের কর্মীরা প্রতি পদক্ষেপে মার খাবেন, অপমানিত হবেন, এবং এই রাজ্যে কংগ্রেসের শীর্ষ নেতাকে লাগাতার অপমান করবে একটা দল, তবু সেই দলের বিরুদ্ধে কথা বলার সামর্থ্য অশোক ভট্টাচার্যদের থাকবে না। তার কারণ একটা পরিবারের মুখোপেক্ষী হয়ে বসে থাকেন, এবং সেই পরিবার এদের মাথার উপর চাপিয়ে রেখেছে একটা বাধ্যবাধকতা যে যে কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা ধরে পড়ে থাকো, না হলে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভবিষ্যৎ নেই। এই বাধ্যবাধকতা চাপিয়ে দিয়েছে। ফলে অশোক বাবু উত্তর নেই, কিছু করার নেই। মণিশঙ্কর বাবুর কাছে আসুন। মণিশঙ্কর বাবু, আপনি তৃণমূল সমর্থক, আপনি আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় 29শে জানুয়ারি একটা মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরীকে সরাসরি টার্গেট করে, এবং তারপর থেকেই যেন একটা ফ্লাড গেট খুলে গেল। বন্যার জলের মতন হু হু করে তৃণমূলের সব স্তরের নেতারা, তৃণমূল স্তর থেকে শীর্ষ স্তর, সবাই আক্রমণ করতে শুরু করলেন অধীর রঞ্জন চৌধুরীকে। এইটা কি কোনো জোট বার্তা আদৌ পরস্পরকে দেওয়া হচ্ছে, নাকি পশ্চিমবঙ্গের মানুষের সামনেও কোনো জোট বার্তা তুলে ধরা হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলতে চাই যে এখন একটা জোট, বিতর্কিত জোট হোক, জোটটা ঠিক হোক বা না হোক, আমি পুরোটাকে যদি একটা ইউনিট ধরি, তাহলে একটা ইউনিট হচ্ছে এ জোট, আরেকটা ইউনিট হচ্ছে বিজেপি ইউনিট 2। এখন যত ভোট ঘনিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে বিজেপি শুধুমাত্র এই জোটটাকে নিয়ে আলোচনা করছে। আমি যদি পড়াশোনা করি, আমি যদি ফার্স্ট বয় আবার লক্ষ্য রাখি, আমি নিজের ক্ষমতাতে আমি একটা ভোটে দাঁড়িয়ে আমি লড়বো। জোটে কি হচ্ছে, কে কার সঙ্গে চলে যাচ্ছে, কে কার মন্তব্য করেছে, এটা নিয়ে ফার্স্ট বয়ের তো কোনো আলোচনা করার কোনো এখতিয়ার নেই, অধিকারও নেই, এবং উচিতও না। ফার্স্ট বয় যদি নিজে ফার্স্ট বয় মনে করেন, বিজেপি যদি নিজেকে ফার্স্ট বয় মনে করেন, আমি তো বিজেপি কি বলছি, আলোচনা তো আমরা করছি। আপনি আলোচনাটা তো একটা জোট যখন বলছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশ্লেষণ করতে বলছেন, আপনি কোনো চ্যানেলের সঙ্গে আরেকটা চ্যানেলের কোনো মতামত বা কে ভালো কে খারাপ নিয়ে করছেন, আপনি তো রাজনৈতিক বক্তৃতা শুনতে চাইছেন। তাহলে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলো জোট বলতে হচ্ছে বিজেপির বিরোধীগুলো একদিকে জোট, আর একটা বিজেপি। এই জোটের মধ্যে আবার কিছু তর্ক বিতর্ক নিজেদের মধ্যে আছে, সেগুলো আলোচনা আপনারা আনতেই পারেন, যেহেতু চতুর্থ স্তম্ভ একটা সাংবাদিক হিসাবে। কিন্তু আমি বলছি যে আমি যদি মনে করি যে আমি যে কাজগুলো করেছি ভারতবর্ষে, প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রীয় সরকার হিসাবে হোক, তাহলে আমার তো জোট নিয়ে কি হচ্ছে এই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তাদের মতো করে সে যা খুশি করছে করুক না, কিন্তু যত ভোট আসছে আমি দেখছি জোটটাকে নিয়ে তাদের কিভাবে ভাববে, কে কি বলেছে, এইটাকে নিয়ে পাবলিকের কাছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তার মানে এই বর্তমান পরিস্থিতিতে বিজেপির এমন ভিতটা নড়ে গেছে, যাদের জোটটাকে যদি ভালো করে না ভাঙতে পারে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে কুকথা, খারাপ কথা, বাজে কথা, এগুলোর প্রবক্তা হচ্ছে দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষের কিছু ভালো দিক আছে বলে সেগুলো অনেকটা ঢাকা পড়ে গেছে বা চাপা পড়ে গেছে, যার জন্যই শুভেন্দু অধিকারী, সুকান্ত, দিলীপ ঘোষ নিজেদের মধ্যে কারোর সঙ্গে কারো মাঝে মাঝে কথাও হয় না বলে আমরা শুনেছি, আমি জানি না। ফলে এখন পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে তৃণমূলের কিছু কিছু এমন জিনিস আছে যাতে মানুষ বিরক্ত হচ্ছে।
কিন্তু একটা জ্যান্ত মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবঙ্গে আছে, জ্যান্ত মুখ্যমন্ত্রী, তিনি যতদিন থাকবেন আর কেউ দল যেন না আসে এখানে, তাহলে কিন্তু আরো প্রবলেম হয়ে যাবে। মানে বলছে যে বলছে তৃণমূল খারাপ চলে যাক, কিন্তু এমন কোন দল এই মুহূর্তে নেই যাতে পশ্চিমবঙ্গের মানুষের সুরা হবে। অনেকদিন পরে একটা জ্যান্ত মুখ্যমন্ত্রী। বেশ, আমি আসবো। আমি মণিশঙ্কর বাবুর কথা থেকে আমি দুটো পয়েন্ট নিচ্ছি। একটা প্রশ্ন থাকবে অশোক বাবু আজিজুল বাবুর জন্য, আর আপাতত রাজর্ষির জন্য প্রশ্ন। মণিশঙ্কর বাবু বলছেন যে বিজেপি এখন খুব বেশি করে এই জোটটা নিয়ে আলোচনা করতে চাইছে, কারণ বিজেপির ভিতটা এমনভাবে নড়ে গেছে যে বিজেপি এখন এই জোটটা ভাঙতে তৎপর। কি বলবেন? বিশ্বাস করুন, আমরা জোট নিয়ে এতটুকু ইন্টারেস্ট নেই আমাদের, আমরা কোনো আলোচনা করতে চাই না। এটা রিপাবলিকের টপিক, তাই জন্য পার্টি পাঠিয়েছে, এসেছি। এগুলো হচ্ছে মমতা ব্যানার্জি হাওয়া গরম করে উত্তরবঙ্গে কংগ্রেসকে হাওয়া দিচ্ছে, এর বাইরে আর কিচ্ছু নেই। আচ্ছা, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী একটা শব্দ বলেছেন এই ঘটনাগুলোকে নিয়ে? জয়রাম রমেশ একটা কথা বলছেন? কেন বলছেন না বলুন তো? কারণ বলছে না, কারণ জোটটা আছে, এটা তো আলাদা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ফোনের মধ্যে কথা হয়ে গেছে। ভবানীপুরে 2021-এর বাই ইলেকশনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেয়নি, শান্তিপুরে একই দিনে ইলেকশন হয়েছিল, তখন কিন্তু কংগ্রেস সিপিএম দুজনেই প্রার্থী দিয়েছে। তো এগুলোকে আপনি চালাকি বলবেন না, চতুরামি বলবেন না তো কি? কারণ এদের কাছে কোনো কিছু করার নেই। কংগ্রেসের এখন দায়ভার হচ্ছে 2019-এ যে 6% ভোটটা পেয়েছিল ওটাকে বাঁচাতে হবে, কারণ জোট যদি ওরা করে তাহলে ওদের ওই 6% ভোটটাও থাকবে না। বাম কংগ্রেসের যে 12% ভোট ছিল ওটাও থাকবে না। আমি তো আপনার সামনে বলিনি, আমি তো আপনার সময় কথা বলিনি, আমি আপনার সময় কথা বলিনি। আপনারা জোট করবেন, ভোট করবেন, কি করবেন আপনাদের ব্যাপার, আর কংগ্রেসের ব্যাপার। আরে রাহুল গান্ধীকে বোকা বলা হয়েছে, এত রাগ হয়েছে কেন তাতে? যে লোকটা বোকা তাকে বোকা বলা হয়েছে। আরে আগে প্রধানমন্ত্রীকে কি কি কথা বলেছিল তার জন্য রাহুল গান্ধী আর একজন মাইনর ক্ষমাচার, আর কত বড় নির্লজ্জ বেহায়া কংগ্রেস, এটা গোটা পশ্চিমবঙ্গে দেখেছে যে যারা খাইয়েছিল তাদের সঙ্গে করছে। আরে গোমূত্র আপনিও খাইছেন, আপনি যদি পুজোর সময় চরণামৃত খেয়েছেন তাহলে গোমূত্র খেয়েছেন। আপনাদের মতো নির্লজ্জ বেহায়া দাঙ্গাবাজ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আমি আপনার কাছে আসবো। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনে নেব। রাজর্ষি অশোক বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আমরা শুনবো। রাজর্ষি প্লিজ, অশোক বাবু প্লিজ, প্লিজ না প্লিজ, আপনি না 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 প্লিজ, আমি আপনাকে সময় দিয়েছি, আপনি আমার কথা বলতে দিন প্লিজ। দাঁড়ান, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্কন প্লিজ। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য শুনবো, শুনে আবার অশোক বাবু আর আজিজুল বাবুর কাছে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কংগ্রেস, বিজেপি এবং সিপিএম কে এক বন্ধনীতে রেখে, সেটা একবার শুনুন। বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল। আমরা তৃণমূল, আমরা মামাটি মানুষ, আমরা জয় বাংলা, আমরা মানুষকে দিয়ে যাব। ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও। আরে তো কিছু দাও আগে, ছাড়ো তো কিছু। বামপন্থায় বিশ্বাসী, এক সেকেন্ড মণিশঙ্কর বাবু আসবো। বামপন্থায় বিশ্বাসী অধ্যাপক আজিজুল বিশ্বাস এখানে রয়েছেন, তার কাছে আসবো। অশোকবাবুর কাছেও যাব, আগে আজিজুল বাবুর কাছে। মণিশঙ্কর চট্টোপাধ্যায় একটু আগে জোটের কথা বলছিলেন, যে জোটের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে, আমাদের ঘরে কি কথা হচ্ছে সে নিয়ে অন্য কারুর কেন মাথা ব্যথা? কোথায় জোট? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিজেপি বিরোধী রাজনীতির যিনি সর্বেসর্বা বলে অন্তত নিজে তিনি দাবি করেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের শাসক দলের প্রধান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে, কংগ্রেসকে এবং সিপিএমকে একই বন্ধনীতে রেখে বললেন তিন দলকেই একসঙ্গে তৃণমূল হারানোর ক্ষমতা রাখে। এরপরেও বলবেন জোট এবং এগুলো ঘরের ভেতরের কথা, আমাদের নিজের কথা। বিষয়টা হচ্ছে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে যারাই লড়বে তারাই এই লড়াইয়ে, যে জোটের কথা বলা হচ্ছে ইন্ডি জোট, একটু আগে
অশোকদাকে আপনি বলছিলেন জোটই নেই তাই ইন্ডি করবো না কেন, তাহলে জোট কথাটা আপনারা লিখছেন কেন? 1 নম্বর প্রশ্ন আপনাকে করলাম। 2 নম্বর বিষয় হচ্ছে এই, আমি সেটা জবাব দিয়ে দিই। হ্যাঁ আমি বলে নিই, তারপরে বলবেন আপনি। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে জোট, কিসের জন্য জোট, লক্ষ্যটাকে বুঝতে হবে। ইন্ডিয়া জোটের একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করাই হচ্ছে এই সেকুলার ফোর্সেসের একমাত্র লক্ষ্য। এই রাজ্যে কি সরকার? আমি বলি আপনারা এই রাজ্যের সরকারকে ফ্যাসিস্ট বলেন? না আমি বলিনি সেটা। তাহলে ফ্যাসিস্ট ধরে ফ্যাসিস্টকে উৎখাত? না আমাকে তো বলতে দিতে হবে। এইবার যদি মাঝখানে ইন্টারাপ্ট করা তাহলে তো প্রবলেম না। বিষয়টা হচ্ছে না জোট বিভিন্ন রকম হতে পারে, জোট বিভিন্ন রকম হতে পারে। তুমি কেরালার প্রসঙ্গ আনতেই পারো। কেরালাতে কংগ্রেস এবং বামেরা পরস্পর লড়াই করছে, কিন্তু তারা শপথ গ্রহণ করেছে এই মোদি নামক সরকারকে উৎখাত করা। আপনি একটা ছোট্ট ভুল ভাঙিয়ে দিই। না ছোট্ট ভুল ভাঙিয়ে দিই। কেরালে সিপিএম এবং কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে, এটা ঠিক, কিন্তু সেই কেরালে যখন রাহুল গান্ধী যাত্রা নিয়ে ঢুকেছিলেন সেখানে বামেরা নিজেদের পতাকা হাতে ওই মিছিলে সামিল হয়েছিলেন। সেটুকু সৌজন্য কেরালে বাম এবং কংগ্রেস পরস্পরের প্রতি দেখাচ্ছে। আমি আমার পশ্চিমবঙ্গে কি দেখাচ্ছে? পশ্চিমবঙ্গে দেখাচ্ছে আমি তো বলি সংসদীয় রাজনীতিতে আদর্শ একটা বড় ব্যাপার, এবং সেই কোন সময় কোন আদর্শটা বড় হবে। আদর্শ হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ বলে আমাদেরকে বলিনি, আমাদেরকে রাজশ্রী বাবু এইটাই হচ্ছে আপনাদের সমস্যা। আপনারা যে ফ্যাসিস্ট শক্তি, আপনারা যে ফ্যাসিস্ট শক্তির থেকে বড় সাম্প্রদায়িক, কারণ হিন্দুকে পেটানোটা যদি আপনাদের সেকুলারিজম হয়। আরে রাজশ্রী বাবু, রাজশ্রী বাবু, আরে রাজশ্রী বাবু আপনাদের চোখ উপড়ে নেন। আপনি রাজা যখন মেনি দাম না হয়, যখন পাগল পুরো দাম না হয়, হিন্দু প্রশ্ন হচ্ছে হিন্দু বলছে সেটা তাকে লড়াই হবে, আর্থিক প্রশ্ন হতে পারে, অর্থনৈতিক প্রশ্ন হতে পারে। কেন কথা হবে না? আলমাত কথা হবে কেন? 80% আমাকে তো বলতে বললে হিন্দুরা কথা বলবে। আমি আবার আপনার কাছে আসবো, আপনি বলুন। দেখুন অশোক বাবু, আপনি নিজের কো স্পিকারকে বলতে দিচ্ছেন, আপনার কো স্পিকার আপনাকে বলতে দিচ্ছেন। আমি তো ঝগড়াঝাটি করব না, আমি যা বলতে চাইছি আমাদের দেশে 2 ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, পরিষ্কার বলছি। একদল কেরোসিন পেট্রোল হাতে আগুন জ্বালাতে চাইছে, আর একদল আরে আপনি রাজা হতে পারেন, একটু ঋষিত হন রাজর্ষি বাবু। আরে আপনি রাজা ঋষিত হন। আমি ডিস্টার্ব করিনি তো, একটু বলুন না, আপনি বলুন না। মুসলিম লীগ বলে রাগ হয় কেন? মুসলিম লীগ বললে রাগ হয় কেন? আরে রাগ মুসলিম লীগ আছে কোথায়? কেরালাতে নেই, আপনাদের জোটে নেই কোথায়? কেরালাতে আপনাদের আরে আমার বাংলায় আছে কোথায়? রাজর্ষি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, রাজর্ষি আপনি প্লিজ ওনাকে বলতে দিন, আমি আপনার কাছে আসবো। একটু সহিষ্ণুতা দেখান। বলুন ঋষি হন, আপনি এবার বলুন। হতেই পারে, দিল্লিতে সরকার চালাচ্ছে। আপনি না প্লিজ অশোক বাবু, আপনি যদি চান অশোক বাবু, আপনি বিপদে পড়তে দেবেন না, আমি আপনার অডিও ডাউন করব, আমি আপনার অডিও ডাউন করব। প্লিজ রাজর্ষি, আমি কিন্তু আপনার এবং অশোক বাবু দুজনের অডিও ডাউন করতে বাধ্য হব, দুজনেরই অডিও ডাউন করব। আজিউল বাবু আপনাকে 30 সেকেন্ড দিলাম, শেষ। চ্যানেলে আমি ঝগড়া করতে আসিনি, আমি কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক সবার সাথে ভালো, আমি নীতির প্রশ্নে কথা বলবো। আজকে এই যে প্রতিদিন টেলিভিশনে যে ধরনের বিতর্ক হচ্ছে, সেখানে হিন্দু মুসলমান আনতেই হবে, এবং এর প্রতিভা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিষয়টা হচ্ছে এরা ইচ্ছা করে করছে। এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাম বা কংগ্রেসের জোট হলো কি হলো না এটা ম্যাটার করে না। জোট সরকার গঠনের ক্ষেত্রে 2 রকম ভাবে হয়, পোস্ট পোল অ্যালায়েন্স, প্রি পোল অ্যালায়েন্স। মোদ্দা কথা হচ্ছে ইন্ডিয়া জোটের মূল লক্ষ্যই হচ্ছে মোদী সরকারকে উৎখাত করা যেন তেন প্রকারেণ, যেমন করে ভারতীয় জনতা পার্টি যেন তেন প্রকারেণ মোদী বিরোধী সরকারগুলোকে উৎখাত করছে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে। আর একটা বিষয় দেখে নেব, এইখানে জোট নিয়ে আজিজুল বাবু, অশোক বাবু, মণিশঙ্কর বাবুকেও স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না, জোট আছে না নেই। আমি একবার উত্তরটা দিয়ে, আপনি জিজ্ঞেস করেছিলেন জোটই যখন নেই তখন জোট কেন বলবেন না, এই একটা প্রশ্ন করছিলেন। আমি আপনার কাছে প্রশ্ন করছি আজিজুল বাবু, আমি আপনার কাছে প্রশ্ন করছি অশোক বাবু বা মণিশঙ্কর বাবু, যে জোটটা বলবো কিভাবে, এর পরেও জোট বলার অবকাশটা কোথায় আছে? এই মুহূর্তে এই রাজ্যের সামনের সারির রাজনীতিকরা এই জোট প্রসঙ্গে কি বলছেন একবার দেখে নেব। তাদের মধ্যে কেউ কেউ আপনাদের কখনো কখনো জোট সঙ্গীও ছিলেন,
একবার দেখে নেব কি বলছেন এই জোট সম্পর্কে এবং এই সব মন্তব্য সম্পর্কে। সুকান্ত মজুমদার আছেন, নওশাদ সিদ্দিকী আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, সবাই আছেন, কি বলছেন একবার দেখব। সুকান্ত পিন্ডি চটকে গেছে, ওই রহিম বক্সি ওরা কি বললো না বললো তার উপর কিছু নির্ভর করছে না। এই রহিম বক্সি তো একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের বিধায়ক ছিলেন, নিজের পার্টিতে টিকে থাকতে পারেনি, তৃণমূলে এসে এখন মাল কামানোর ধান্দায়, মাল ঝাড়ার ধান্দায় নেমেছেন। রাজনীতিতে যতটুকু সৌজন্যতা ছিল সেটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যখন একের পর এক অবাঞ্ছিত মন্তব্য করে তখন দলনেত্রী কি করেন? চুপচাপ থাকেন কেন? তিনি চুপ থাকেন কেন? তিনি তো উত্তর দিতে পারেন, তিনি উত্তর দেন না। এর ফলে ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে, রাজনীতিটাকে তলনিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে। এটা তো কোনো খুব একটা অসংলগ্ন মন্তব্য নয়, তো হয়েই থাকে। দালালে ওকে বলে এগুলো সাহিত্যের ভাষা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু এর থেকে কুৎসিত ভাষা বললে নিশ্চয়ই আমি আপত্তি করতাম। দালাল শব্দটা তো শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সবাই লিখে গেছে, রবীন্দ্রনাথ সবাই লিখে গেছে। আমি আসবো একবার অঙ্কনের কাছে। আমি সবার কাছে গেছি, এখনো পর্যন্ত বিজেপি মুখপাত্র অঙ্কনের কাছে আসার সুযোগ পাইনি। আপনি তিনজনের বক্তব্যই শুনলেন, আপনার দলের রাজ্য সভাপতি কি বলেছে শুনলেন, তারপরে আইএসএফ যারা এখনো পর্যন্ত মানে গত বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরে লড়েছিল, এখনো পর্যন্ত বাম বা কংগ্রেসের সঙ্গে ঘেঁষেই রয়েছে, এবং শোভনদেব চট্টোপাধ্যায় এই রাজ্যের যিনি মন্ত্রী এবং অত্যন্ত বর্ষিয়ান তৃণমূল নেতা, সবার বক্তব্য শুনলেন। শোভনবাবু কি বলছেন? তিনি বলছেন এই যে ভাষায় আব্দুর রহিম বক্সি আক্রমণ করেছেন দালাল, এটা সাহিত্যের ভাষা, এরকম পরস্পরের মধ্যে হতেই থাকে। পশ্চিমবঙ্গে আমি একটু আগেও বলছিলাম জোট রাজনীতি আমরা বহু বছর ধরে, বহু দশক ধরে দেখেছি। এই ধরনের ভাষা যেটাকে উনি বলছেন সাহিত্যের ভাষা, এবং এটা অত্যন্ত স্বাভাবিক। আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে এই যে জোট, বিজেপি বিরোধী এই যে একটা জোট তৈরি হয়েছে, এই জোটের আপনি একটা অদ্ভুত বৈচিত্র্য, ভৌগোলিক মানচিত্র বদলাবে, এদের চরিত্র বদলাবে। বাংলায় এরা চুলোচুলি করবে, দিল্লিতে গিয়ে এরা কোলাকুলি করবে। বাংলায় এরা বলবে চোর ধরো জেল ভরো, দিল্লিতে গিয়ে বলবে চোর ধরো জোট গড়ো। এদের মধ্যে কোনো নীতি, আদর্শ, নৈতিকতা কিচ্ছু নেই। একটু আগে আজিজুল স্যার বলছিলেন একটি কথা, যে আমাদের একটাই লক্ষ্য, আমরা মোদী সরকারকে সরিয়ে দেব। এই এক লক্ষ্য নিয়ে তো একদম 2004 মনে আছে স্যার, একই কথায় বাম আর কংগ্রেস একসাথে এসেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী সরকারকে ছেড়ে দেব। সেই তারপরে এক সেকেন্ড স্যার, আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি, সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে 2004-এ বলেছিলেন যে বামেরা বলেছিল কংগ্রেসের সাথে আমরা ঐক্যবদ্ধ, অটল বিহারী বাজপেয়ী সরকারকে ফেলে দেব। 2008-এ এসে অনাস্থা প্রস্তাবে দাঁড়িয়ে সেই বাম সাংসদ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত গুরুদাস দাশগুপ্ত বলেছিলেন ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাসের সব থেকে অপদার্থ সরকার হচ্ছে ইউপিএ 1 সরকার, আর সব থেকে অকর্মণ্য প্রধানমন্ত্রী হচ্ছে মনমোহন সিং। আপনাদের কোন নৈতিকতা? আবার এই খিচুড়ি সরকার তৈরি করতে চাইছেন দেশটাকে বিক্রি করার জন্য। দেশটাকে যেভাবে 2004 থেকে 2008 প্রধানমন্ত্রী ব্যস্ত থাকতেন জোট সঙ্গীদের সামলানোর জন্য, কারণ দেশটা গণতন্ত্র থেকে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে, পাটনায় ব্লাস্ট, কারণ দেশটা মোদী সরকারের নেতৃত্বে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। আরে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ শুনে শুনে এই পশ্চিমবঙ্গে আপনি তৃণমূলের পায়ে পড়ছেন। আপনার নেতা সুজন চক্রবর্তী, দেখুন না, সুজন চক্রবর্তী এই বাংলার আজকে তৃণমূলের মঞ্চে হচ্ছে, আপনি আবার ফ্যাসিবাদ বলছেন। ও দাদা, 77 জন এমএলএ নিয়ে কি করছেন? আপনি বলুন, 77 জন এমএলএ নিয়ে কি করছেন এই বাংলায়? 18 জন এমপি আপনার কি করেছেন এই বাংলার জন্য? আপনি বলুন তো, 18 জন এমপি কি করেছেন বাংলার মানুষের জন্য? যাই করেছে আপনাদের মতো, প্রথমে হাত ধরলাম, তারপর আবার হাত ছাড়লাম। ও দাদা, আচ্ছা এক সেকেন্ড, না 18 জন এমপি, 18 জন এমপি স্যার, আপনি তো অধ্যাপক, আমি বলছি এক সেকেন্ড, একটা প্রশ্ন বলো তাড়াতাড়ি, 10 সেকেন্ড বলছি। আপনি ফ্যাসিস করছেন তো, তা এই যে কেরলে আপনাদের জোট সঙ্গী বলেছে যে হিন্দুদের মন্দিরের সামনে ঝোলানো হবে, পোড়ানো হবে, মারা হবে, আপনাদের এই যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, তুমি বলো না ফ্যাসিস্টের, এটা কি ফ্যাসিবাদ? টাকা বের করেছেন, আজকে বের করেছেন কি সেই জোটকে? আপনার নেতা সিপিআইএম নেতা ডি রাজা বলছে সনাতন ধর্ম, মানে তোমরা স্বীকার করছো তোমরা ফ্যাসিস্ট, আমরা মুছে দেব। ফ্যাসিস্ট কথাটা স্বীকার করছো, এটাই তো আমি আসবো, আমি সবার কাছে আসবো, তবে তার আগে একটু দেখে নেব দর্শকরা কি বলছেন। থ্যাংক ইউ। দর্শকরা কি বলছেন একবার দেখবো, এক সেকেন্ড।
দর্শকরা কি বলছেন? সাথী সেনগুপ্ত আমাদের দর্শক, তার অগ্নিবাণ, জোটের যা অবস্থা তাতে কি কুল আর মান, তাতে কি কুল আর কি মান, এটা আমাদের একজন দর্শকের প্রশ্ন, আমার প্রশ্ন নয়, অঙ্কনের প্রশ্ন নয়, রাজস্বীর নয়, মণিশঙ্কর বাবু, অশোক বাবু, আজিজুল বাবু, কারুর প্রশ্ন নয়, দর্শকের প্রশ্ন। জোটের যা অবস্থা তাতে কি কুল আর কি মান, এটা করেছেন সাথী সেনগুপ্ত। আর কে? নীলকণ্ঠ মণ্ডল, আরও একজন দর্শক, তার প্রশ্ন আছে, ইন্ডি জোট বাদ দিন, জানতে চাই মমতা কবে বিজেপির হাত ধরবে, তৃণমূল বিজেপি দুপক্ষের কাছেই জানতে চাই। আমি দুপক্ষের কাছেই যাবো এই প্রশ্ন নিয়ে। প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে একবার আসবো, উনি কিছু বলতে চাইছিলেন। সাথী সেনগুপ্ত প্রথম দর্শক যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আপনার উদ্দেশ্যে আমি রাখছি, জোটের যে অবস্থা তাতে কি কুল আর কি মান। আমি বলছি, আমি যেটা শুরু করেছিলাম যে আপনি এই প্রশ্ন নিয়ে বলেছিলাম, তখন ওরা অবজেকশন করেছিল, তারপরে রাজস্বী একটা কথা বললো, অজিত চৌধুরীকে দালাল বললো। আমি যদিও তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমি বলতে পারবো অজিত চৌধুরী কি, শুনুন আমি বলছি এইরকম ভাবে যখন অ্যাটাক করেছিল, আরে শোনো না ভাই, তুমি বলবে, তুমি সব জানো নাকি, বিজেপির চিৎকার করলে হয় নাকি? কাকে বলতে বলেছে? তোমাকে বলতে বলেছে? তোমাকে বলেছে বলতে? তোমাকে বলতে বলেছে? তুমি কি চাই? তোমার চাই রিপাবলিক বাংলা নাকি অঙ্কনের? কাকে বলতে বলেছে ভাই? অঙ্কন প্লিজ চুপ করো না। মণিশঙ্কর বাবু, তুমি কি জানো? তুমি দালাল বরাবর, আপনি এটা বলতে পারেন না? না কি বলবেন? আপনাদের মাথায় নেই? আমরা আসছি আবার অঙ্কনের কাছে। আপনি বলুন অঙ্কন প্লিজ। মণিশঙ্কর বাবু আপনি বলুন যেটা বলছেন। আপনি আবার কেন অঙ্কনের সঙ্গে কথা বলছেন? মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর বাবু আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটার উত্তর বলুন। আপনি যেটা বললেন, আমি বলতে চাই যে যেরকম ভাবে দালাল বলছে, আজকে যখন জোটটা যখন নীতিশ কুমার ছিল, তখন নীতিশ কুমারকে এইভাবে অ্যাটাক করা হয়েছিল। আজকে তাকে নিয়ে নেওয়া হলো, ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ দেখছে যে বিজেপি কে চায়। সেকেন্ডলি যে প্রশ্নটা করেছেন, আমি বলছি এই তো মানে দুজন বিজেপির লোককে নিয়ে আসবে শুধু অ্যাটাক করার জন্য, দুজন বিজেপির লোককে নিয়ে আসবেন শুধু অ্যাটাক করবে, চিৎকার করবে, এইটাই ওদের কাজ, আর কোনো কাজ নাই। শুনতে পারবে না, ধৈর্য নেই, সহিষ্ণুতা নেই, শুধু বলে দিচ্ছে পার্টির থেকে বলে দিচ্ছে আমাদের ঘরে করছে, চিৎকার করবে। আপনাদের নিজেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে, কেন সমাজবাদী পার্টি থাকতে পারছে না? থাকতে পারছে না কেন? আপনারা নিজের কংগ্রেসের সঙ্গে, আপনারা যদি এইভাবে আপনারা রাজস্বী যদি আপনারা এইভাবে সবাই মিলে পরস্পরকে বাধা দিতে থাকেন, তাহলে আমি এখনই আবার বিতর্ক থামিয়ে আমি পোল কোয়েশ্চেনে চলে যাব। আজিজুল বাবু প্লিজ, সবাই মিলে ডিস্টার্ব করবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আপাতত বিতর্ক এখানে বন্ধ থাক, আমরা দেখে নেব পোল রেজাল্ট কি, দর্শক কি বলছেন। কারণ আজকে এই প্যানেলে যারা রয়েছেন কেউ সৌজন্যমূলকভাবে পরস্পরের সঙ্গে আলোচনা করতে চান না। তাই যে কারণে যেরকম পরিস্থিতির সৃষ্টি হলে লোকসভা বা রাজ্যসভায় আমরা দেখেছি কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করা হয়। আমি আপাতত মুলতবি করলাম, ততক্ষণে পোল রেজাল্টটা দেখব। দর্শকের জন্য আমাদের আজকে প্রশ্ন ছিল, ইন্ডি জোটের শত্রু জোট শরিকরা নিজেরাই, এইটা ছিল দর্শকের জন্য আমাদের প্রশ্ন। ফেসবুকে আমাদের দর্শকরা জবাব দিয়েছেন, 11% বলছেন না, জোট শরিকরা নিজেরা নিজেদের শত্রু নন, আর বাকি 89% বলছেন হ্যাঁ, জোট শরিকরাই পরস্পরের শত্রু। এটা ফেসবুকের ভোটের রেজাল্ট। এরপর আমরা দেখব এক্স হ্যান্ডেলে কি ফলাফল এসছে। এক্স হ্যান্ডেলে একই প্রশ্ন, ইন্ডি জোটের শত্রু কে? জোট শরিকরা নিজেরাই কি নিজেদের শত্রু? এক্স হ্যান্ডেলে 10% বলছেন না, নিজেরা নিজেদের শত্রু নন। বাকি 90% তারা বলছেন হ্যাঁ, এরা নিজেরাই নিজেদের শত্রু। এবার দেখে নেব ইউটিউবে পোল রেজাল্টটা ঠিক কেমন এসছে। ইউটিউবে মাত্র 4% বলছেন যে নিজেরা নিজেদের শত্রু এরা নন, নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই, এমনটা বিশ্বাস করেন মাত্র 4%। বাকি 96% মানুষ, 96% দর্শক ইউটিউবে যারা এই পোলে অংশ নিয়েছেন তারা বলছেন হ্যাঁ, এই জোটের শরিকরা নিজেরাই নিজেদের শত্রু, এরা পরস্পরকে ডুবিয়ে দিতে ব্যস্ত।
পরস্পরকে ডুবিয়ে দিতে ব্যস্ত, এমনটা 96% দর্শক ফেসবুকে মনে করছেন। আমি আবার ফিরছি, আমি যে কারণে এখানে আলোচনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম, আমি চাইবো না আবার সেরকম পরিস্থিতি আপনারা সবাই মিলে তৈরি করুন। অশোক বাবুর কাছে আসবো। যে প্রশ্নটা আগেও করছিলাম আপনি জবাব এড়িয়ে গিয়েছেন, এবার খুব লিমিটেড সময় দিচ্ছি সবাইকে, একদম সময় শেষ হয়ে এসছে, আমরা শেষ প্রান্তে চলে এসেছি, খুব লিমিটেড সময় দিচ্ছি। যে এর পরেও কি বলবেন, আপনি তো আমাকে প্রশ্নটাই আনইন্টারাপ্টেড করতে দিচ্ছেন না, অদ্ভুত বিষয়। আপনার থেকে শিখেছি। এরপরেও কি বলবেন যে পশ্চিমবঙ্গে কোথাও আপনাদের জোট আছে বা বাইরে কোথাও জোট আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন, এই রহিম বক্সির মতো নেতা ও অধীর চৌধুরীকে যেভাবে আক্রমণের সাহস দেখাচ্ছেন, তাতে শুধু এই কথাটা বলে বেরিয়ে যাবেন তৃণমূল আক্রমণ করবে, এটাই স্বাভাবিক, আর কিছু বলবেন না? জোট আছে কি নেই এটা কি বলবেন খোলসা করে? থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, ইন্ডিয়া জোট যদি এতই ভঙ্গুর হয়ে থাকে, ইন্ডিয়া জোটের যদি কোনো প্রভাবই না থাকে, ইন্ডিয়া জোট যদি এতই অপ্রাসঙ্গিক হয়ে থাকে, তাহলে বিজেপির প্রতিনিধিরা এবং রিপাবলিক, আপনারা যারা তাদের দালালি করেন, কোট আনকোট বলছি, তারা কেন এত ইন্ডিয়া জোট নিয়ে সময় নষ্ট করছেন? 2 নম্বর কথা আমি বিনীতভাবে মাননীয় রাজর্ষি বাবু একটু আগে বললেন শুভেন্দু অধিকারী ইন্ডিয়া জোট হোক, বলতে দেন, আপনার ভাষায় আন্ডা জোট হোক, অন্য যে কোনো শক্তি হোক, আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করলে আমাকে জবাব দিতেই হবে। হ্যাঁ, দালালি বলছেন, আপনার দালালি বলছেন, আপনার প্রদেশ কংগ্রেস সভাপতিকে তৃণমূলের নেতা দালাল বলে সম্বোধন করেন দর্থহীন ভাষায়, তার প্রতিবাদ করার সাহস আপনার নেই, কারণ একটা পরিবারের দালালি করতে করতে আপনারা নিজেদের মাথা বিক্রি করে ফেলেছেন, আর এখানে বসে আমাকে জবাব দিচ্ছেন যে আমি দালালি করি। এর জবাব আমি আপনাকে দেবই অশোক ভট্টাচার্য, আপনি 100 বার বললে 101 বার আমি জবাব দেব, আপনি গলার জোরে আমাকে হারাতে পারবেন না। এখনো পর্যন্ত বয়সটা কম আছে আমার, আপনার থেকে গলার জোরটা বেশি আছে। মণিশঙ্কর বাবুর কাছে আসবো, অশোক ভট্টাচার্যের সময় শেষ, মণিশঙ্কর বাবুর কাছে আসবো। এর পরেও কি বলবেন? দর্শকের যা রিয়াকশন আছে সেই সমস্ত কিছু দেখার পরে এরপরেও কি মণিশঙ্কর বাবু একটু স্পষ্ট করে বলুন, একজন কনসিডারেট আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন এই রাজ্যে এই জোট আদৌ আছে? মণিশঙ্কর বাবু, রাজর্ষি বাবু বললেন নয়, কোনো খারাপ কথা, অশোক ভট্টাচার্য আপনার কথা শোনা যাচ্ছে না। রাজর্ষি বাবু সে কথাটা একবার উচ্চারণ, মণিশঙ্কর বাবু, যদি খারাপ কথা না হয় মণিশঙ্কর একবার উচ্চারণ করুন। মণিশঙ্কর বাবু, আমি বলছি যে বাবু একবার উচ্চারণ করুন, শুভেন্দু যেটা বলেছে যদি খারাপ না হয় আপনি একবার উচ্চারণ করুন। অশোক বাবু যদি সৌজন্যের সীমা লঙ্ঘন করেন তাহলে আমি এবার সৌজন্যের সীমা লঙ্ঘন করতে বাধ্য হব। আপনি কাউকে বলতে দিচ্ছেন না, প্লিজ, আপনি কাউকে বলতে দিচ্ছেন না। শুভেন্দু নিয়ে বলুন যে কথাটা বলেছে আপনি। অশোক ভট্টাচার্য, আপনাকে আমি যতদূর জানি এই প্যানেলে আসার আগে জানানো হয়েছিল যে কি বিষয় নিয়ে আজকে প্যানেল হবে। আপনি যদি সেই সময় বলতেন যে শুভেন্দু অধিকারীকে নিয়েই শুধুমাত্র কথা বলা হলে তবেই আপনি কথা বলবেন, তবেই আসতে রাজি, না হলে আসতে রাজি নন, তাহলে সেইভাবে করবেন। এখানে শো এর বিষয় জেনে এসে বলবেন যে না এই নিয়ে শো করবো না, অমুক নিয়ে করব, এটা হবে না। একটা বাড়িতে যদি দেখা যায় যে 4-5 ভাই বোন আছে, আপনারাও আছে, তাদের মধ্যে ঝগড়া লাগলে কি মা বাবাকে অস্বীকার করে দেওয়া হয়? এখনো পর্যন্ত মণিশঙ্কর বাবু, আজিজুল বাবু বা অশোক ভট্টাচার্য তিনজনের কাউকে যখনই এই বিষয় নিয়ে কোনো স্পষ্ট প্রশ্ন করছি, স্পেসিফিক উত্তরটা চাইছি, একেবারে সুনির্দিষ্ট উত্তরটা চাইছি যে বলুন না এই রাজ্যে জোটটা কি আছে নাকি নেই, কেউ কিছুতেই সেই স্পষ্ট উত্তরে আসছেন না। এই বিষয়টাই দর্শক নিশ্চয়ই নোটিস করেছেন এবং এই বিষয়টাই দর্শকের সামনে কেন গোটা পশ্চিমবঙ্গবাসীর সামনে, গোটা ভারতবর্ষের মানুষের সামনে স্পষ্ট হওয়া দরকার যে এই জোট, যে জোট এই মুহূর্তে এই দেশে একটা উল্লেখযোগ্য বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে, সেই জোট আসলে কতটা জোট নয়, আদৌ জোটের অস্তিত্ব আছে কিনা, এই নিয়ে অশোকবাবু যেমন বলছিলেন, মণিশঙ্কর বাবু যেমন বলছিলেন কেন এত আলোচনা করছেন, প্রয়োজন হলে আবার আলোচনা করব, দেশের স্বার্থে আলোচনা করব, কারণ এই রাজনৈতিক দলগুলোও তো এই দেশেই ইলেকশন কমিশনের রেজিস্টার্ড, তারা তো এই দেশের ইলেকশনেই অংশ নেন। সাধারণ মানুষ যত শতাংশই তাদের ভোট দেন তো এই দেশের মানুষই তো তারা। আমরা মানুষের কণ্ঠস্বর হিসেবে এই জোট নিয়ে, এই দলদের নিয়েও আলোচনা করব এবং এই ধরনের ঘটনা প্রবাহ, ঘটনা পরম্পরা যতদিন চলতে থাকবে প্রয়োজন হলে বারবার আলোচনা করব, প্রশ্ন ফেস করব, প্রশ্নের মুখে অন্যদের দাঁড় করাবো। আপাতত অনির্বাণের অগ্নিবাণে ফিরে আসছে একটা বিরতির পর।